হত্যার আগে গত কয়েক মাস ধরেই হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর গতিবিধি অনুসরণ করছিলেন ইসরায়েলি গোয়েন্দারা। গতিবিধি নিশ্চিত হয়ে হত্যার ছক কষা হয় গত সপ্তাহে। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠনটির প্রধানকে হত্যার পর এমন তথ্যই জানাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েলের নেতাদের আলোচনা শুরু হয়। তার পরপরই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর তার ভাষণ শেষেই ভয়াবহ হামলায় কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। চিরশত্রু ইসরায়েলের এই হামলায় ২৭ সেপ্টেম্বর রাতে নিহত হন হাসান নাসরুল্লাহ, যিনি ৩ দশকেরও বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দিয়েছেন। ইসরায়েলের ৩ জন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা জানান, নাসরুল্লাহকে হত্যা করতে সেদিন রাতে কয়েক মিনিটের মধ্যে ফেলা হয় ৮০টিরও বেশি বোমা। ৩ জন কর্মকর্তার মতে, হিজবুল্লাহর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে এখন মুখ্য ভূমিকায় রয়েছেন নাসরুল্লাহর চাচাতো ভাই হাশেম সাফিয়েদ্দিন। তবে ২৭ সেপ্টেম্বর হামলার সময় তিনি নাসরুল্লাহর সঙ্গে ছিলেন না। নাসরুল্লাহর উত্তরসূরি বলেও তাকেই মনে করা হচ্ছে, কেননা অনেক বছর ধরে সরাসরি জনসম্মুখে আসতেন না নাসরুল্লাহ। বিভিন্ন সময়ে টিভিতে দেওয়া ভাষণে অনুসারীদের বার্তা দিতেন। ৬৪ বছর বয়সী এই নেতা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিতেন ইসরায়েলকে। ইসরায়েল হিজবুল্লাহর বিরোধ বেশ পুরনো। সবশেষ ২০০৬ সালে একবার যুদ্ধে জড়িয়েছিল এই দুই বাহিনী। এরপর গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে সংগঠনটি। জবাবে পাল্টা হামলা চালাচ্ছিল ইসরায়েলও। তবে গত সপ্তাহ দুয়েক ধরে হামলা জোরদার করে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বরও হামলা চালানো হয়। মাত্র ৩২ বছর বয়সে ১৯৯২ সালে হিজবুল্লাহর প্রধান হয়েছিলেন নাসরুল্লাহ। ইরানের সমর্থনে হিজবুল্লাহর যাত্রা শুরু হয়েছিল মূলত লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে দখলদার ইসরায়েলকে বিতাড়িত করতে। সংগঠনটি ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায়। ধীরে ধীরে দেশটির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হয় তারা। তবে হিজবুল্লাহ ও তার মিত্ররা সবশেষ ২০২২ সালের নির্বাচনে দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপরও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সীমান্ত লাগোয়া বড় অংশ রয়েছে গোষ্ঠীটির নিয়ন্ত্রণে। লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা তীব্র হয় ১৭ ও ১৮ সেপ্টেম্বর। এই দুই দিনে সংগঠনটির প্রায় ৩,০০০ পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটানো হয়। এতে হিজবুল্লাহর সদস্যসহ বহু মানুষ হতাহত হন। এরপর থেকে ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। তবে শুধু হিজবুল্লাহকে লক্ষ্য করার কথা বললেও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বহু বেসামরিক লোকজন। গত কয়েক দিনের হামলায় লেবাননে নারী শিশুসহ ৭০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১,৮০০ জনেরও বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ১,১৮,০০০-এরও বেশি মানুষ। আইডিএফ জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত হিজবুল্লাহর ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ২৭ সেপ্টেম্বর রাতের দক্ষিণ বৈরুতের হামলা ২০০৬ সালের যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ ছিল। এই হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি ২৮ সেপ্টেম্বর বলেছেন, আমাদের বার্তাটা একেবারেই সাদামাটা। তা হলো, যেই ইসরায়েলের নাগরিকদের হুমকি দেবে তাদের কাছে কিভাবে পৌঁছাতে হয় আমরা জানি। অন্যদিকে নাসরুল্লাহর হত্যার পর হিজবুল্লাহও জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের যুদ্ধ চলবে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ জেমস টার্সির ভাষ্যমতে, ২৭ সেপ্টেম্বরের হামলা এটাই দেখিয়েছে যে ইসরায়েলের শুধু উল্লেখযোগ্য প্রযুক্তিগত সক্ষমতাই নেই, একই সঙ্গে তারা হিজবুল্লাহর অনেক গভীরেও পৌঁছে গেছে। মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থনপুষ্ট প্রতিরোধ অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্স রয়েছে, যার অন্যতম শক্তি হিজবুল্লাহ। হিজবুল্লাহ প্রধানের নিহত হওয়ার খবরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন,
হিজবুল্লাহর উল্লেখযোগ্য ক্ষতি করতে ইসরায়েল এখনও ততটা শক্তিশালী নয়। এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে প্রতিরোধী শক্তিগুলো, যার শীর্ষে রয়েছে হিজবুল্লাহ। এদিকে নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এই হত্যাকাণ্ডকে তারা কাপুরুষোচিত ও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে। আর এই ঘটনায় ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হুতি শোক প্রকাশ করে বলেছে, নাসরুল্লাহর এই মৃত্যু আত্মত্যাগের শক্তিকে আরও বৃদ্ধি করবে। লেবাননে হামলাকে ইসরায়েলের গণহত্যা, দখলদারি ও আগ্রাসনের নীতির অংশ বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এই হামলার নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিও। তবে ইসরায়েলের পক্ষে সাফাই গিয়ে নাসরুল্লাহর হত্যাকাণ্ডকে ন্যায় বিচারমূলক ব্যবস্থা বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হাজারো বেসামরিক আমেরিকান, ইসরায়েলি ও লেবানিজকে হিজবুল্লাহ হত্যা করেছে দাবি করে বাইডেন বলেন, ওয়াশিংটন হিজবুল্লাহ, হামাস ও হুতির মতো ইরানপন্থী শক্তিগুলোর বিরুদ্ধে আত্মরক্ষায় ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবে। গত বছরের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে উপত্যকাটির ৪১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। তার মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর চলমান পাল্টাপাল্টি হামলায় আশঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে যুদ্ধ ছড়িয়ে পড়ার। সংঘাত থামাতে গাজায় বারবার যুদ্ধবিরতির চেষ্টা করা হয়েছে, তবে এখনও তা সফলতার মুখ দেখেনি। এরই মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি মিত্রদেশ ইসরায়েল হিজবুল্লাহর প্রতি ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল, কিন্তু তা সরাসরি নাকচ করে দিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর মতো ইরানপন্থী আরও সশস্ত্র সংগঠন রয়েছে মধ্যপ্রাচ্যে। গাজায় হামলা শুরুর পর থেকে তারাও হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদের মধ্যে প্রায়শই ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি মাঝে মধ্যে ইসরায়েল ও তার সমর্থকদের বিরুদ্ধে হামলা চালায়। এ নিয়ে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তেহরানের বিভিন্ন অত্যাচারী বাহিনীর প্রতি আমার একটি বার্তা রয়েছে, সেটি হলো আপনারা যদি আমাদের ওপর হামলা চালান, আমরাও পাল্টা হামলা চালাবো। ইরানের এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েলের হাত পৌঁছাবে না। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নেতানিয়াহুর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেন, এই বক্তব্যের মধ্য দিয়ে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও হামলার হুমকি দিয়েছেন। তিনি আরও মানুষ হত্যা করতে চান। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ ও ইরানপন্থী অন্যান্য সশস্ত্র সংগঠনের সংঘাত থামাতে আগে গাজায় যুদ্ধবিরতি প্রয়োজন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ভাষ্যও সেটাই। আবারও গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আমাদের অবশ্যই যে কোনো মূল্যে আঞ্চলিক যুদ্ধ এড়াতে হবে।